প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই অনলাইন ক্লাসটি শুরু করছি। আজকের আলোচনার বিষয়টা হলো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো পরমাণুতে বিভিন্ন ইলেকট্রন এরা বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে থাকে। এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর বা অরবিট। আবার প্রতিটি শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। আবার ইলেকট্রন নিউক্লিয়াসের সারি থেকে আবর্তনের সময় এরা নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে বা উল্টা দিকে আবর্তন করে থাকে। এই যে কতগুলো বিষয়, এই বিষয়গুলো প্রকাশ করার জন্যই কতগুলো সংখ্যার অবতারণা করা হয়েছে, যে সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস প্রকৃতি এবং নিজ অক্ষের উপর ইলেকট্রনের আবর্তনের দিক প্রকাশকারী সংখ্যা সমূহকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস প্রকৃতি এবং নিজ অক্ষের উপর ইলেকট্রনের আবর্তনের দিক প্রকাশকারী সংখ্যা সমূহকেই বলা হচ্ছিল কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার এরা মূলত চার ধরনের। নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নাম্বার 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। নাম্বার 3, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। নাম্বার 4, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চার ধরনের কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে বর্ণনা করা যায়। তাহলে এবার আসো এই কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। তাহলে দেখো, নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী নিলস বোর সর্বপ্রথম এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটা দেন। বোরের পরমাণু মডেল অনুযায়ী তোমরা নিশ্চয় জানো পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে থাকে। এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর বা অরবিট। তাহলে পরমাণুতে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, পরমাণুতে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল সেটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি হতে পারে। অর্থাৎ একটু লক্ষ্য করো, পরমাণুতে এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে, এগুলো যদি অরবিট হয়ে থাকে, তাহলে এইটা হলো 1, 2, 3 এভাবে চলবে। তার মানে বুঝতে পারছো n = 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর বা k শেল, n = 2 দ্বিতীয় শক্তি স্তর বা l শেল, n = 3 তৃতীয় শক্তি স্তর বা m শেল, এভাবে চলবে। আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে এই সকল শক্তি স্তরের শক্তি তত বৃদ্ধি পাবে। একটা প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 1²। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরে 2n² এর মান কত? 2 × 2², তার মানে 8। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় শক্তি স্তরে যদি বের করি 2 × 3², 8 তার মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে চলবে।
তাহলে তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু ধারণা পেয়েছো। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু জেনে নাও। নাম্বার 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী সোমারফিল্ড। বিজ্ঞানী সোমারফিল্ড প্রথম এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণাটা দেন। পরমাণুতে একটা ইলেকট্রন একটা প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে সেটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ পরমাণুর প্রতিটা শক্তি স্তর কিন্তু আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। প্রত্যেকটা শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। তাহলে পরমাণুতে একটা ইলেকট্রন একটা প্রধান শক্তি স্তরে কোন উপস্তরে রয়েছে সেটা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা উপস্তরের আকৃতি প্রকাশ করে থাকে। হ্যাঁ, উপস্তরের আকৃতি প্রকাশ করে থাকে। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এল এর মান কত? 0 থেকে এল এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে সাধারণত। একটু লক্ষ্য করো, n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে দেখো l এর মান কি পাচ্ছি? n ইকুয়াল 1 হলে l ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে 0। কারণ 0 থেকে 0 মানে n 1 মাইনাস 1, n এর বদলে 1 বসাইলে 1 মাইনাস 1 মানে কি 0। তার মানে 0 থেকে 0 মানে শুধু 0। n ইকুয়াল 2 হলে n ইকুয়াল 2 হলে l ইকুয়াল পাচ্ছি কত? 0 থেকে 2 মাইনাস 1, তার মানে 0 থেকে 2 মাইনাস 1 মানে কত? 1, 0 আর 1 এই দুটা মান পাচ্ছি। n ইকুয়াল 3 হলে n ইকুয়াল 3 হলে l ইকুয়াল দেখো 0 1 2, 0 1 2 তিনটা মান পাচ্ছি আমরা। n ইকুয়াল যদি 4 হয় তাহলে l এর কি মান পাচ্ছি? 0 থেকে 4 মাইনাস 1, 0 1 2 3 চারটা মান পাচ্ছি। আরেকটা বিষয় হলো এই l এর মান যদি 0 1 2 3 l এর মান 0 হলে সেই উপস্তরকে s উপস্তর বলা হয়। l এর মান 1 হলে সেই উপস্তরকে p উপস্তর বলা হয়। l এর মান 2 হলে সেটাকে d উপস্তর বলা হয়। আর l এর মান 3 হলে সেটাকে f উপস্তর বলা হয়। অবশ্যই তোমরা এই মান থেকে উপস্তরের নামগুলো মনে রাখবে। l এর মান 0 মানে s উপস্তর, 1 মানে p উপস্তর, 2 মানে d, 3 মানে f উপস্তর। এবার একটা বিষয় লক্ষ্য করো, n ইকুয়াল 1 হলে l এর মান 0, তার মানে s উপস্তর। আর l এর কয়টা মান পাচ্ছি? একটা মান। তার মানে প্রথম শক্তি স্তরে 1 মানে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে একটি উপস্তর রয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা উপস্তর? যেহেতু l এর একটা মান পাচ্ছি তাহলে একটা উপস্তর। আর l এর মান 0, তাহলে উপস্তরকে আমরা কি বলবো? s উপস্তর। তাহলে উপস্তরকে এভাবে প্রকাশ করব, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এবং উপস্তর অর্থাৎ 1s। প্রথম শক্তি স্তরে একটা উপস্তর রয়েছে যেটা হলো 1s উপস্তর। দ্বিতীয় শক্তি স্তরে লক্ষ্য করো, l এর কয়টা মান পাচ্ছি? দুইটা, 0 এবং 1। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপস্তর রয়েছে। তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করব? যেহেতু 0 এবং 1, তার মানে s উপস্তর এবং p উপস্তর। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করব 2s এবং 2p, এই দুটো উপস্তর রয়েছে। তাহলে দেখো তো তৃতীয় শক্তি স্তরে কয়টা উপস্তর রয়েছে? তৃতীয় শক্তি স্তরে l এর তিনটা মান পাচ্ছি, তার মানে তিনটি উপস্তর রয়েছে। তার মানে 3s 3p আর একটা 3d। চতুর্থ শক্তি স্তরে একইভাবে যেহেতু l এর চারটা মান পাচ্ছি তাহলে চারটা উপস্তর রয়েছে, 4s 4p 4d আর একটা হলো 4a। এভাবে আমরা উপস্তরের সংখ্যাটাও বের করতে পারি এই l এর মান থেকে। আরেকটা বিষয় বলি, এই যে s টা প্রকাশ করছে শার্প বা তীক্ষ্ণ, p টা প্রকাশ করছে প্রিন্সিপাল বা প্রধান, d টা প্রকাশ করছে ডিফিউজড বা পরিব্যাপ্ত,
আর একটা প্রকাশ করছে ফান্ডামেন্টাল বা মৌলিক। অর্থাৎ বিষয়টা হলো পর্যায় সারণীর অনেক গ্রুপে যে সকল খাদ্যাতগুলো রয়েছে এদের পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ করে এই সকল উপস্তর বা অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে এবং সেখান থেকে এদের নামকরণটা করা হয়েছে, অর্থাৎ শার্প, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা নাম্বার 3 অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু জানি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ধারণাটা প্রথম দেন হচ্ছিল বিজ্ঞানী জিম্যান। কারণ বিজ্ঞানী জিম্যান প্রথম পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা লক্ষ্য করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো যে একটা পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, ধনাত্মক চার্জ থাকে, আর এই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জের ইলেকট্রন আবর্তন করে থাকে। তার মানে পরমাণুতে তড়িৎ ক্ষেত্রের উদ্ভব হয়, তড়িতের সৃষ্টি হয়। আর তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলেই সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তার মানে পরমাণু কি একটা চৌম্বকের মতো আচরণ করে থাকে, অর্থাৎ পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর শক্তি স্তর বা অরবিটাল গুলো বিভিন্ন ত্রিমাত্রিক ভাবে দিক বিন্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর শক্তি স্তরগুলো ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয়ে যায়। এই বিন্যাস প্রকৃতি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই শক্তি স্তর বা উপস্তরগুলো বা অরবিটাল গুলোর এই বিন্যাস প্রকৃতি প্রকাশ করার জন্যই যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছিল চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম এর মান -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়ে থাকে। -L থেকে 0 সহ +L পর্যন্ত। তার মানে এই এম এর মানটা L এর মানের উপর নির্ভর করছে। একটু লক্ষ্য করো, L = 0 হলে তাহলে এম এর কি মান পাবো আমরা? -0 থেকে +0, তার মানে শুধু 0। L এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কি পাবো? -1 0 আর একটা +1। L এর মান যদি 2 হয় তাহলে এম এর মান -2 -1 0 +1 +2। হ্যাঁ, -L থেকে +L পর্যন্ত এবং 0 সহ। L এর মান যদি আমরা 3 হয় তাহলে কি পাচ্ছি? m = -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে m এর মানটা L এর মানের উপর নির্ভর করছে। এবার একটু লক্ষ্য করো, এই m এর মান এটা কিন্তু আমাদের অরবিটালের সংখ্যাটা নির্দেশ করে থাকে, অরবিটালের সংখ্যা। তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে L এর মান 0 মানে কোন উপস্তর? S উপস্তর। তার মানে S উপস্তরে কয়টা অরবিটাল আছে? S উপস্তরে m এর একটা মান পাচ্ছি, তার মানে একটা অরবিটাল আছে, একটি অরবিটাল। S উপস্তরে কয়টা অরবিটাল? একটা অরবিটাল। L এর মান 1 মানে কোন উপস্তর? L এর মান 1 মানে p উপস্তর। এইবার p উপস্তরে দেখো m এর মান কি কয়টা পাচ্ছি? 3টা পাচ্ছি, -1 0 +1, 3টা মান পাচ্ছি। তার মানে p উপস্তরে 3টা অরবিটাল রয়েছে। তার মানে p অরবিটাল কয়টা? 3টা, আর s অরবিটাল একটা। এবার L এর মান 2 হলে, L এর মান 2 হলে কোন উপস্তর? d উপস্তর। L এর মান 2 মানে d উপস্তর। আর সেক্ষেত্রে m এর কয়টা মান পাচ্ছি? দেখো 1 2 3 4 5, 5টা মান পাচ্ছি। তার মানে d উপস্তরে 5টি অরবিটাল রয়েছে। তার মানে d অরবিটাল কয়টা? 5টা। L = 3 হলে m এর মান দেখো কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7টা মান পাচ্ছি। আর L = 3 অর্থাৎ f উপস্তর। তার মানে f উপস্তরে 7টা অরবিটাল রয়েছে। তার মানে s অরবিটাল একটা, p অরবিটাল 3টা, d অরবিটাল 5টা, আর f অরবিটাল কয়টা? 7টা। তাহলে এভাবে আমরা এই m এর মান থেকে অরবিটালের সংখ্যাগুলো জানতে পারি। আমরা সংক্ষেপে একটা সূত্রের মাধ্যমে এই অরবিটালের সংখ্যাটা বলতে পারি যে একটি উপস্তরে
অরবিটালের সংখ্যা। একটি উপস্থলে অরবিটালের সংখ্যা হলো 2l+1। হ্যাঁ, একটি উপস্তরে অরবিটালের সংখ্যা কত? 2l+1। কারণ দেখো l এর মান যদি তুমি 0 বসাও তাহলে পাচ্ছি কত? 2 × 0 + 1 মানে 1। তার মানে এই s উপস্তরে একটা অরবিটাল। দেখো এটাকে সমর্থন করবে। l এর মান যদি 1 বসায় অর্থাৎ p উপস্তর 1 বসাইলে 2 × 1 + 1 তার মানে 3, তার মানে p অরবিটাল 3টা। l এর মান যদি 2 অর্থাৎ d অরবিটাল, তাহলে পাবো কত? 2 × 4 + 1 মানে 5, তার মানে d অরবিটাল 5টা। l এর মান 3 বসাইলে 3 × 6 + 1 7, তার মানে f অরবিটাল 7টা। তার মানে এই সহজ সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি যে একটা উপস্তরে অরবিটালের সংখ্যা হলো 2l+1। হ্যাঁ, এবার যদি বলি একটি উপস্তরে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের ধারণ ক্ষমতা। ইলেকট্রনের ধারণ ক্ষমতা, তাহলে যেহেতু একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এই কয়টা অরবিটালে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 12+1। তাহলে একটা উপস্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা সর্বাধিক হলো 2 × 12+1। অনেক সময় এমসিকিউ এখান থেকে কোশ্চেন হয়, আমি মনে করি তোমরা এই বিষয়টা মনে রাখতে পারবে। তাহলে দেখো তোমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আরেকটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত s দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পরমাণুতে একটা ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে বা উল্টা দিকে আবর্তন করতে করতে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। অর্থাৎ একটা ইলেকট্রন ঘোরার সময় তাহলে তার নিজের অক্ষের উপরও সে ঘড়ির কাঁটার আবর্তনের দিকে বা তার উল্টা দিকে আবর্তন করে এবং এভাবে সে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করতে থাকে। তাহলে যে নিজ অক্ষের উপর ইলেকট্রনের আবর্তনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে s দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর s এর মান দুইটা, +1/2 আর একটা হলো -1/2। অর্থাৎ নয় ঘড়ির কাঁটার আবর্তনের দিকে অথবা ঘড়ির কাঁটার আবর্তনের উল্টা দিকে, এই দুটো মান হয়ে থাকে। তাহলে এভাবে আমরা যে কয়টা কোয়ান্টাম সংখ্যার কথা বললাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই সকল কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে সহজে পরমাণুতে একটা ইলেকট্রনের সঠিক অবস্থানটা জানা যায়, যে সে কোন শক্তি স্তরে, কোন উপস্তরে এবং সে কোন অরবিটালে রয়েছে এবং সে কি ঘড়ির কাঁটার দিকে না উল্টা দিকে আবর্তন করছে। এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মান থেকে সহজে জানা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এবার এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে তোমরা বলতে পারবে এবং এদের ব্যাখ্যা করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি।